আমি গত পরশুদিন যখন জাপানের উদ্দেশ্যে রওনা দিই, আমি আমার অফিসকে ফোন করে বলেছি এবং তারা সম্পদের বিবরণীটা পাঠিয়ে দিয়েছে। আমি আপনাদের সাথে মিটিং সই করে স্বাক্ষর করে এটা ক্যাবিনেট ডিভিশনে জমা দিয়ে দেবো। এটা আমার হাতে এসে হাজির হয়েছে। উভয় পক্ষের সম্মতিতে এটা প্রকাশিত হবে। আপনারা তো চুক্তি শর্তগুলো সম্পূর্ণ কিছুই, জুলকারনাইন সাহেব নামে এক ভদ্রলোক এটা তো পুরোপুরি প্রকাশ করে দিয়েছেন। আপনারা নতুন কি দেখতে চাচ্ছেন? ইটস অলরেডি পাবলিক। এক্স্যাক্টলি, দ্যাট ইজ দ্য ডকুমেন্ট দ্যাট উই হ্যাভ বিন ওয়ার্কিং উইথ। ওই ডকুমেন্টের উপরে আমরা কাজ করছি। অবশ্যই যে ডকুমেন্ট আমরা যেটা আপনারা প্রাথমিকভাবে দেখেছেন তার থেকে বর্তমান ডকুমেন্ট অনেক বেশি ভালো এবং উন্নত। আমি তো বলেছি আপনাকে, প্রথম থেকেই বলে আসছি যে উভয় পক্ষের সম্মতিতে আমরা এটা প্রকাশ করব। আচ্ছা, আমরা আজকে বেসিক্যালি এসেছি বিমানের বিষয় নিয়ে কথা বলতে। বাণিজ্য চুক্তি নিয়ে জাপানের সাথে আমরা এসেছি, আমরা আলাদা একটা আপনাদেরকে ডাকবো, আমরা তখন এটা নিয়ে কথা বলবো। অবশ্যই বলবো। যেহেতু বাণিজ্য সচিব এখন এসে পৌঁছছে কিনা আমি জানি না, উনি আসলে একসাথে কথা বলাটাই ভালো হবে। আমরা একটা ঐতিহাসিক চুক্তি স্বাক্ষর করে এসেছি জাপানে গতকাল। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনারা এবং আপনার মাধ্যমে আমি এইটুকু বলতে পারি যে এটা দেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন। এই ঐতিহাসিক অর্জন এখন যদি আমরা যা দিয়েছি এবং আমরা যা পেয়েছি, এটা যেমন আমেরিকাতে আমাদের 80% মানে আমাদের রপ্তানি উদ্বৃত্ত আর 20% আমদানি। জাপানের ক্ষেত্রে এটা বলতে পারেন 99 আর 1%। সো এটা দেশের জন্য একটা ঐতিহাসিক অর্জন বলে আমি মনে করি। আপনাকে ধন্যবাদ। আপনি কি জানেন যে আমি বাংলাদেশের 23তম বিমান বোর্ডের চেয়ারম্যান, যারা তার আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমি 23তম। সো আপনারা যদি দেখেন যে মোর দেন দি ইস্যুস দ্যাট ইউ আর রেফারিং, অ্যাকচুয়ালি ফাংশনালিটিটা কি ডেলিভার্ড হয়েছে। আজকে যে 20,000 টাকায় একটা যাত্রী আসছে, আপনারা কি এটাকে মানে সেলিব্রেট করার মতো একটা অর্জন না? আপনারা কি দেখতে পাচ্ছেন না যে আজকে বিমানের সক্ষমতা, বিমান যে একটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে, মোটেও না। কি বিতর্ক তৈরি করেছে? আমার কোন কর্মকাণ্ডের বিনিময়ে আপনি মনে করছেন যে আমি ব্যক্তি স্বার্থে একটা কাজ করেছি? একটা উদাহরণ দিয়ে বলেন। দেখেন, আপনি যদি এই একটা জায়গায় নির্দিষ্ট থাকেন, এটা আইনের কোনো বাধ্যবাধকতা, কোনো আইন দ্বারা বাড়িত নই এবং প্রেসিডেন্টস দ্বারাও বাড়িত নয়। এর আগে 22 জন মন্ত্রী ইনক্লুডিং প্রধানমন্ত্রী বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। সো আপনি যদি এই একটা জায়গায় নেইল ডাউন করেন আমাকে, তাহলে আমরা ফাসাদ তৈরি করার জন্য অনেক আলোচনা করতে পারি। কিন্তু আপনি যদি এইটা বলেন যে এর বিনিময়ে বিমানে কি অর্জিত হয়েছে, বিমান একটা লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে, এবং ম্যাডাম যে কথাটা বললেন যে আমরা 20,000 টাকায় টিকিট বিক্রি করছি, একমুখী টিকিট বিক্রি করছি, এর বিনিময়ে বিমান অতিরিক্ত 120 কোটি টাকার মুনাফা করবে, এটা কি সেলিব্রেশনের পয়েন্ট হতে পারে না? আজকে বিমানের সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে, বিমানের অপারেশনাল এফিসিয়েন্সি আনার জন্য, বিমানের সম্পদ ব্যবহার, যে বিমানের যে 14টা প্লেন আছে তা দিয়ে আমরা মিডল ইস্টে যে কয়টা অতিরিক্ত ফ্লাইট অপারেট করতে পেরেছি, এর ফলে যে প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে বাজারে, যার ফলে বাজারে আজকে 50% প্লেনের ভাড়া কমে গিয়েছে। আপনারা যদি এখানে দেখেন, গত ফেব্রুয়ারিতে একটা টিকিটের দাম কত টাকা ছিল এবং আজকেই টিকিটের দাম কত, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? আজকে যদি আপনি, এটা ঢাকা রিয়াদের ফ্লাইট, এটা ঢাকা মদিনার ফ্লাইট, একদম ফেব্রুয়ারি টু ফেব্রুয়ারি, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? এটা ঢাকা জেদ্দার ভাড়া এসছে, এটা কি সেলিব্রেট করার পয়েন্ট না? আজকে আমাকে ক্রিমিনালাইজ করার জন্য অতি সম্প্রচারিত একটি ইংরেজি পত্রিকা দ্য ডেইলি স্টার,
আমাকে নাম দিয়েছে দ্য লর্ড অফ উইংস। দুঃখজনকভাবে ওনারা জানেন না হেলিকপ্টারের কোনো উইংস হয় না। আমার একটা হেলিকপ্টার আছে, আর আমার হেলিকপ্টার আমি কালকে কিনিনি। আমি হেলিকপ্টার কিনেছি 14 বছর আগে। 14 বছর ধরে আমি এই হেলিকপ্টারটা ফ্লাই করি, এবং আমার প্রতিষ্ঠান আকিজ বশির এভিয়েশন মার্চ মাসে, যখন হাসান আরিফ স্যার এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, আমি তো জানতাম না যে উনি ইন্তেকাল করবেন। আমি তো এটাও জানতাম না যে সরকার আমাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দিবেন। একটা ট্রেড লাইসেন্স করা হয়েছে, আমি মেজরিটি শেয়ার হোল্ডার হিসেবে। আমি এই কোম্পানির বোর্ডে না, আমি এই কোম্পানির ম্যানেজমেন্টে না, এবং সিভিল এভিয়েশন অথরিটি একটি ইন্ডিপেন্ডেন্ট সংস্থা। মন্ত্রণালয়ের কোনো ধরনের অনুমোদন তাদের লাগে না একটা লাইসেন্স প্রদানের ক্ষেত্রে। আমি যদি এখানে প্রভাব বিস্তার করতাম, আজকে 11 মাসে আমার লাইসেন্সটা হলো না। আমার কি নেই? আমার পাইলট আছে, আমার ইঞ্জিনিয়ার আছে, আমার কি বলে, আমার অফিস আছে, আমার হ্যাঙ্গার আছে, আমার হেলিকপ্টার আছে। আই হ্যাভ এভরিথিং। 11 মাসে একটা লাইসেন্স হয়নি। এর মাধ্যমে আমি এতই প্রভাব বিস্তার করে ফেললাম। আর হেলিকপ্টার নিয়ে তো সৌদি আরব যাওয়া যায় না, হেলিকপ্টার নিয়ে তো কুয়েত যাওয়া যায় না, দুবাই যাওয়া যায় না, এটা তো সম্ভব না। হেলিকপ্টার নিয়ে যাওয়া যায়, মনে করেন রাজশাহী যাব আমি, রাজশাহী যাতায়াতে যাওয়া এবং আসা একটা হেলিকপ্টারে খরচ হয় 2.5 থেকে 3 লক্ষ টাকা, প্লেনে খরচ হয় 5,000 টাকা। তা আমি কিভাবে কম্পিটিশন করব? আমি তো এটা বুঝতে পারছি না, আমার জ্ঞানে আটকাচ্ছে না। ওনারা এখানে যে কথাটা বলেছেন, উদাহরণটা কি ইয়ার মতো হয়ে গেল না যে আপনি নির্বাচন চান নাকি গণতন্ত্র চান, উন্নয়ন চান নাকি গণতন্ত্র চান? আগের সরকার যে মোটোটা ছিল যে নির্বাচন ইম্পর্টেন্ট আর উন্নয়ন ইম্পর্টেন্ট, আপনি যে উন্নয়ন গুলো করছেন সেটাই ইম্পর্টেন্ট। এখানে কি ধরনের নিয়ম কানুন ফলো করা হলো সেটা নিয়ে প্রশ্ন করা যাবে না। নিয়ম কানুনের ব্যত্যয় কোথায় হয়েছে? ব্যক্তিগত কথা বলছি না, আপনি যে রূপকটা ব্যবহার করলেন, শেখ হাসিনার রূপক যেটা আপনি ব্যবহার করলেন, সেটার সাথে আমার সমর্থক কর্মকাণ্ডগুলো একটু বলেন। এই যে বললেন যে এই আইন কানুনের ব্যত্যয় করেনি, তাদের আইন কানুন ব্যবহার, আমি তো বলছি স্পষ্টভাবে আমি আইনের ব্যত্যয় করিনি। তাদের আইন কানুন ব্যবহার করে যদি আপনারা করবেন তাহলে এই পরিবর্তনের অর্থটা কি? না, তাদের আইন তো ব্যবহার করি নাই, তাদের আইন পরিবর্তন করেছি। আপনি কি জানেন না যে কাঠামোগতভাবে আমরা যে সিভিল এভিয়েশন অ্যাক্টের যে পরিবর্তন করেছি, সেই পরিবর্তনের বিনিময়ে যে সিন্ডিকেশন ছিল, এই যে 50% টিকিটের ভাড়া কমে গিয়েছে, এটা কি খামাকা কমেছে? আমি তো আপনাকে বললাম একই কথা। আপনি মানে অপ্রয়োজনীয় ভাবে রূপক ব্যবহার করে যে রেফারেন্স টানছেন, এটা ফাসাদ তৈরির উদ্দেশ্য ছাড়া আর কোনো উদ্দেশ্য আমি দেখছি না। আপনাকে ধন্যবাদ। চেষ্টা করব। আমরা তো দেখেন, এই প্রেস কনফারেন্সের জন্য তো আমাকে প্রস্তুতি নিতে হয়। আমাকে অনেক ডেটা চেক করতে হয়েছে যে 22 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী, বিমান বোর্ডের চেয়ারম্যান ছিলেন। আমাকে এই কর্মকাণ্ডের জন্য তো আমার প্রকৃত কর্মকাণ্ড একটুখানি হলেও তো ব্যাহত হয়। সেখানে আপনি জাপান সম্বন্ধে জানতে যাচ্ছেন, আমেরিকার চুক্তি কখন করতে যাচ্ছেন, আবার জনমনে যে ধরনের তৈরি হচ্ছে, প্রশ্ন তৈরি হচ্ছে, এবং সম্পূর্ণ অসত্য তথ্যের উপরে ভিত্তি করে। যেমন ডেইলি স্টার লিখেছে, ডিলিউশন অফ মাই, আমার দেশপ্রেমকে সে ডিলিউশন বলেছে। আহত হয়েছি। নেহাত দেশপ্রেমের জন্য এখানে এসেছি। আমার সম্পদ সংগ্রহের উদ্দেশ্যে আমি 3টা মন্ত্রণালয়ে কাজ করি, জুট মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, সিভিল এভিয়েশন মিনিস্ট্রি। একটা উদাহরণকে আপনারা দেখাতে পারবেন? এখানে যে কথাটা বলা হচ্ছে লর্ড অফ উইংস, অথবা আর একটা কি অ্যাভার্স আনএভারেস্ট ক্রোনিজম, নির্লজ্জ স্বজনপ্রীতি। একটা উদাহরণ দেখাতে পারবেন? আপনি কি জানেন যে সিভিল এভিয়েশন মিনিস্ট্রি থেকে 39 জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে? তার মধ্যে আমার পরিবারের 2 জন সদস্য রয়েছে। আপনারা কি জানেন? আমাকে, আমার পারিবারিক ফাসাদ তৈরি হবে আমি যদি বাড়তি কথা বলি, অবশ্যই, কারণ আমার পরিবারের একেবারেই নিকট পরিবার, একেবারেই নিকট পরিবার, 2 জনকে দেশ থেকে মানে করা হয়েছে। যে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হচ্ছে,
হেলিকপ্টার দিয়ে আমি সৌদি আরবে কম্পিটিশন করব, হেলিকপ্টার দিয়ে আমি রাজশাহীতে কম্পিটিশন করব। আর বাংলাদেশের হেলিকপ্টার মানে যে লাইসেন্সিং, এখানে কমার্শিয়াল অপারেশন লাইসেন্স নেওয়া ছাড়া অন্য কোনো পদ্ধতিই নেই। এটা আমার ব্যক্তিগত হেলিকপ্টার, এটা আমার আজকের হেলিকপ্টার না, 14 বছর আগের হেলিকপ্টার। আমি 14 বছর যাবৎ সাউথ এশিয়ান এয়ারলাইন্স নামে একটা কোম্পানিতে চুক্তির ভিত্তিতে আমার এই হেলিকপ্টারটা অপারেশন ম্যানেজমেন্ট হতো। সাউথ এশিয়ান এয়ারলাইন্সকে 14 বছর ধরে আমি বিভিন্নভাবে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। 9টা কোম্পানি সাউথ এশিয়ান এয়ারলাইন্সের সাথে ছিল, 7টা কোম্পানি বের হয়ে গিয়েছে, আমি 8 নাম্বার বের হয়ে গিয়েছি। যন্ত্রণায় টিকতে না পেরে লাস্টে আমার 2টো হেলিকপ্টার ছিল, একটা বিক্রি করে দিয়েছি। এটাও বিক্রি করতে চেয়েছিলাম। তখন আমাকে একজন এসে বললেন যে আমি যদি একটা নিজে এওসি করি তাহলে সম্ভবত আমি এটাকে সাস্টেনেবলি অপারেট করতে পারবো। যেহেতু কিনে ফেলেছি, আমার প্রয়োজনও হয়, আমার ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, তো আমার প্রয়োজনের জন্য আমি চিন্তা করেছি যে ঠিক আছে, একটা হেলিকপ্টার যদি থাকে তাহলে অসুবিধা নেই, আমার চলাচল সহজ হয়। এবং ব্যক্তিগত ব্যবহারের হেলিকপ্টারের কোনো লাইসেন্স সিভিল এভিয়েশনের নাই, আমাকে একটা কমার্শিয়াল লাইসেন্স দিতে হয়েছে। আমার প্রতিষ্ঠান থেকে আমি চলে আসার পরে তারা এই কাজটা করেছে। আমাকে বলা হচ্ছে আমি কেন সিভিল এভিয়েশনের সাথে ভিডিও কলে যুক্ত হয়েছি। সিভিল এভিয়েশনে আমার আকিশ বশির এভিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন মিস্টার তসলিম মোহাম্মদ খান, আমার ছোটবেলাকার বন্ধু। উনি আমার পুরো গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। আমি যখন চলে এসেছি আমি একদিনের জন্য আমার কোম্পানিতে যাইনি, নট ফর এ সিঙ্গেল ডে। উনি এই প্রতিষ্ঠান চালান, উনি এই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, উনি নিজে সিভিল এভিয়েশনে গিয়েছেন ব্যক্তিগত শুনানির উদ্দেশ্যে। এরপরেও তারা আমাকে বলেছে যে আমি যদি একটা ভিডিও কলে অন্যতম প্রধান শেয়ার হোল্ডার হিসেবে হাজির হই আমার লাইসেন্সটা পেতে সহযোগী হবে। যদি আমি হেলিকপ্টারটা পেতাম আমি সরকারের কাজকে আরো ত্বরান্বিত করতে পারতাম, কারণ আমি নিজে আমার হেলিকপ্টারে করে আমি টিসিবির কার্যক্রম পরিদর্শন, কোরবানির চামড়ার কার্যক্রম পরিদর্শন সারা দেশে ঘুরে বেরিয়েছি। যখন আমি হেলিকপ্টারটা পাইনি, উঠতে পারিনি, আমি সরকারের কাজে, আপনারা জানেন যে আমি সরকার থেকে কোনো কিছু গ্রহণ করিনি, না একটা গাড়ি, না একটা বাড়ি, না কোনো কিছু। আমার নিজের হেলিকপ্টার যতদিন উঠতে পেরেছে ততদিন আমি রাষ্ট্রীয় কাজে নিজের অর্থে দেশে ঘুরে বেরিয়েছি। আমার যদি এরকম কোনো লাইসেন্সের অপরচুনিটি থাকতো যে ব্যক্তিগতভাবে আমি হেলিকপ্টার ওন করতে পারি, মানে অপারেট করতে পারি, আমাকে একটা এয়ার অপারেটিং সার্টিফিকেট নিতে হয়েছে। তার জন্য একটা 500 টাকা দামের ট্রেড লাইসেন্স করেছিল মার্চ মাসে। আমি অন্যতম প্রধান শেয়ার হোল্ডার নামে ওই ট্রেড লাইসেন্সে আমার নাম আর ছবি দেওয়া আছে। এইটাই আমার অপরাধ। এখানে আমি লর্ড অফ উইংস হয়ে গেলাম, এমন একটা জিনিসের মালিক যার কোনো উইংস নাই। হেলিকপ্টারের তো কোনো উইংস হয় না, হেলিকপ্টারে থাকে একটা পাখা, হেলিকপ্টারে কোনো ডানা নাই। এইভাবে এই যে মানে আমাকে যে নির্লজ্জ স্বজন প্রীতির কথা বলা হচ্ছে, আপনাদের মাধ্যমে জিজ্ঞেস করতে চাই, একটা উদাহরণ দেখাতে পারবেন? আমি তো বললাম যে আমার পরিবারের সদস্যকে আমি বিদেশ ত্যাগে করেছি। যদি আরেকটু বাড়ায় বলি, প্লেন থেকে অফলোড করে দিয়েছি। বাংলাদেশের ইতিহাসে আছে। আমার পরিবারের ঝঞ্ঝাট আর বাড়াতে চাই না। নৈতিকতার বিবেচনায় যে কার্যক্রম করেছি, আমার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, আমাকে নির্লজ্জ স্বজনপ্রীতির কথা বলা হয়েছে। একটা উদাহরণ কি আপনারা এখানে যতজন সাংবাদিক আছেন একটা উদাহরণ দেন না? আপনারা তো সবাই সচিবালয়ে সারাদিন থাকেন, যে আমার 3 মন্ত্রণালয়ে কোনো মন্ত্রণালয় আমার অফিসের কোনো লোক ঢুকেছে, আমার কোনো বন্ধু বান্ধব ঢুকেছে, আমি কারোর সাথে ব্যক্তিগত স্বার্থে কোন ধরনের কোনো কার্যক্রম করেছি? বলেন না, কেউ একজন বলেন। বিমানের পরিচালনা পর্ষদের 3 জনকে নিযুক্ত করা হয়েছে, এই বিষয়টা নিয়েও বেশ সমালোচনা আছে। আচ্ছা, 3 জনকে, আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। 3 জনের মধ্যে নিরাপত্তা উপদেষ্টা আছে, নির্বাচন কমিশনের সচিব রয়েছেন, আর আইসিটি উপদেষ্টা রয়েছেন। আপনারা জানেন যে আজকের বাণিজ্যিক কার্যক্রমের মধ্যে ডিজিটাল প্রযুক্তির একটা বড় ব্যবহার, এবং ডিজিটাল প্রযুক্তিতে আমি যদি আপনাকে বিমান সম্বন্ধে একটু বলি, যে এই 1,32,00,000 আন্তর্জাতিক
যে প্যাসেঞ্জার মোট 1,60,00,000 মধ্যে আন্তর্জাতিক হচ্ছে 1,32,00,000। মানুষ যে যাতায়াত করেছে, যদি আমি গড় ভাড়া 1,00,000 টাকা ধরি, $1,000 বা $800 যদি ধরি, 1,00,000 টাকা, তাহলে আমার বিমানের বাজার হচ্ছে 1,32,000 কোটি টাকা। বিমান গত বছর ব্যবসা করেছে 8,000 কোটি টাকা, তারপর লেস দেন 5%, 5%-এর কম। বিমানের যে বোর্ড মেম্বার ছিলেন, এখানে অব্যবসায়িক যারা ছিলেন, যারা ব্যবসায়ী ছিলেন, যেমন অ্যাপেক্স গ্রুপের চেয়ারম্যান বা ম্যানেজিং ডিরেক্টর মিস্টার নাসিম মঞ্জুর সাহেব আছেন, ওখানে 2 জন চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন, কেপিএমজির আশফাক সাহেব, এবং আরেকজন ভদ্রলোক চার্টার অ্যাকাউন্টেন্ট ছিলেন। আমরা এদেরকে রিপ্লেস করে, আমরা কেপিএমজির আশফাক ভাই, যিনি একজন খুব নামকরা চার্টার অ্যাকাউন্টেন্ট, হি ইজ ভেরি মাচ ইন দ্য বোর্ড। নাসিম মঞ্জুর সাহেব, যিনি একজন সফল ব্যবসায়ী, হি ইজ ভেরি মাচ ইন দ্য বোর্ড। আমরা যখন মনে করলাম যে এই ডিজিটাল প্রযুক্তিকে দিয়ে আমি আমার ব্যবসার যে নৈরাজ্য বিদ্যমান, ফলস বুকিং, বিমান গত বছর জিডিএস কে পেমেন্ট করেছে, মানে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেমকে পেমেন্ট করেছে 500 কোটি টাকার উপরে। জিডিএস একটা ডিজিটাল সার্ভিস। আমার কাছে মনে হয়েছে এই মূল্যটা অপ্রয়োজনীয়। এবং যে ডিজিটাল প্রতারণার মাধ্যমে যাত্রীদেরকে যে ভোগান্তি এবং অতিরিক্ত মূল্যে টিকিট কিনতে হয়, এটাকে রোধ করার জন্য আমার কাছে মনে হয়েছে ফয়েজ তোয়েব ক্যান ক্রিয়েট এনর্মাস ভ্যালু। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড পারসন ইন দ্য গভর্নমেন্ট। ওনার এই ডিজিটাল নলেজ ইজ ভেরি ভেরি ইনভিউয়েবল, খুবই রেসপেক্টেবল। সো ওনাকে নিয়ে আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন সময় পরামর্শ করেছি। পরামর্শ করে আমার কাছে মনে হয়েছে যে ওনার মতো একজন লোক যদি থাকেন, তাহলে বিমানকে ডিজিটাল নৈরাজ্য থেকে বের করতে আমার সহায়তা হবে। ডক্টর খলিল আন্তর্জাতিকভাবে উনি ওনার বিভিন্ন ট্রানজ্যাকশন এক্সপিরিয়েন্স রয়েছে। উনি যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমরা একসাথে কাজ করেছি, আমার কাছে মনে হয়েছে যে ওনার ট্রানজ্যাকশন সেন্স ইজ ভেরি গুড। আমাদের আক্তার সাহেব, উনি বিমানের এমডি হিসেবে 3 বছর কাজ করেছেন। তো আমার কাছে মনে হয়েছে যে বিমানকে দীর্ঘমেয়াদে লাভজনক করা গেলে এই ধরনের লোকরা প্রকৃতপক্ষে অবদান রাখতে পারবে। এই উদ্দেশ্যে এই পরিবর্তনগুলো করা হয়েছে। সরকারের নিরাপত্তা উপদেষ্টা তিনি বিমানের পরিচালনা পর্ষদে আসা বিষয়টাকে আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট মনে করছেন কিনা? আপনি তো আপনার ব্যাখ্যাটা দিয়েছেন। আমি আমার ব্যাখ্যা দিয়েছি। কিন্তু আপনি মনে করছেন যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে না, আমি মনে করছি না, এটার মধ্যে আমি কোনো কনফ্লিক্ট দেখি না। আসলে স্বার্থের সংঘাত কোথায় হয় আপনার কাছে? মানে স্বার্থের সংঘাতের একটা উদাহরণ কিছু আছে? দেখেন, স্বার্থের সংঘাত একটা ফাইন লাইন জিনিস। আমি যখন আমার ব্যক্তি স্বার্থে আইনি কাঠামো দিয়ে আপনার সবকিছু দিয়ে ম্যানেজ করতে পারবেন না, নৈতিকতারও প্রয়োজন রয়েছে। যেমন আমি একজন বাণিজ্য উপদেষ্টা, আমি জুট মিনিস্ট্রির উপদেষ্টা, আমি বাংলাদেশের সবচেয়ে বড় পাট ব্যবসায়ী। তো আমার স্বার্থের সংঘাত হতে পারে, কিন্তু আপনি বাংলাদেশের সকল পাট ব্যবসায়ীকে জিজ্ঞেস করে দেখেন তো যে আমার সাথে কোনো স্বার্থের সংঘাত হয়েছে কিনা। আমি একজন ব্যবসায়ী, আমি বাণিজ্য উপদেষ্টা। আপনি বাংলাদেশের সব ব্যবসায়ীদের কাছে জিজ্ঞেস করে দেখেন তো আমার সাথে তারা কোনো স্বার্থের সংঘাত দেখেছে কিনা। এটা হচ্ছে নৈতিকতার প্রশ্ন। সকল জায়গায় শুধু আইন দিয়ে আপনি আপনার বেডরুম তো আইন দিয়ে ম্যানেজ করতে পারবেন না, আপনার সংসার তো আপনি আইন দিয়ে ম্যানেজ করতে পারবেন না। সবকিছু তো সংসদীয় ইয়ে করা যাবে না। মানে যেরকম আমার মনে আছে, শেখ হাসিনা যখন আইন করলেন যে মা সন্তানের নামে মামলা করতে পারবে যদি খোরপোশ না দেয়, তার মানে কি আমার মা আমার নামে মামলা করবে? আমি কেমন সন্তান, বা আমার মা কেমন মা, বা আপনার মা কেমন মা যে আপনার নামে মামলা করবে? এভরিথিং লিগ্যাল রেফারেন্স আনতে হবে। না, আপনাদের যদি মনে হয় যে আমার কোনো নৈতিক স্খলন রয়েছে, আপনারা সুস্পষ্ট উচ্চারণে বলেন। যদি আমার কোনো কিছু থেকে থাকে আমি ক্ষমা চাই নেব। দেখুন, আপনি যেটা বলছেন, আপনি হচ্ছেন মানে উপদেষ্টা, আবার আপনি হচ্ছেন সেখানে যে চেয়ারম্যান হচ্ছেন, আপনি বলছেন যে এটা স্বার্থের। এই প্রশ্ন নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি। আমার মনে হয় আপনারা যদি আপনি ইমোশনালি উত্তর দিচ্ছেন যে আপনি নৈতিকভাবে ঠিক আছেন, তার মানে এটা আইন দিয়ে বিচার করার দরকার নেই। আপনি ভুল কথা বলছেন। আমি ইমোশনালি বলিনি, আমি আপনাকে আইনগতভাবে বলেছি। আইনে কোনোভাবে বাড়িত নেই। এর আগে 22 জন মন্ত্রী এবং উপদেষ্টা বিমানের চেয়ারম্যান ছিলেন, ইনক্লুডিং প্রধানমন্ত্রী বিমানের চেয়ারম্যান ছিলেন ওনার অবস্থান থেকে।
তো আপনি যেটা বলছেন আবেগ দিয়ে জবাব দিচ্ছি না, আমি আবেগ দিয়ে জবাব দিচ্ছি না, আমি আপনাকে ফ্যাক্ট দিয়ে জবাব দিচ্ছি। আপনাকে ধন্যবাদ। আপনাদের আর কোনো প্রশ্ন নেই না? আপনারা দয়া করে একটু অ্যানালিসিস করেন যে ধরনের বিষয়ের অবতারণা করা হচ্ছে। আপনি যে